রাজনৈতিক দলকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদকে সামিল হওয়ার আহ্বান জানাই। বর্তমান সরকারের প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। বর্তমান সরকার আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যেটা বলেছে, বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই। দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে। কাজেই এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা, সেটা পারদর্শী প্রত্যাশা, সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে। সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না, রাষ্ট্র সংস্কার করতে পারবে না। জনগণের আকাঙ্ক্ষায় আগামী বাংলাদেশে যে সংস্কারের পথ, সেই পথে যেতে পারবে না। তাই সরকারকে বারবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের শক্তি সামর্থ্য জনভিত্তি হবে রাজনৈতিক দলগুলো। এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চায়। পাশাপাশি আমি মনে করি বিদ্যমান সকল রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা আলাপ আলোচনা বোঝাপড়া থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময় আরো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। সরকার সেই বিষয়ে খেয়াল রাখবে। আমাদের পরিষ্কার কথা, আমরা যে গত 50 বছরে যে সুযোগ পেয়েছি রাষ্ট্র সংস্কার এবং এই যে মাফিয়া লুটেরাদের বিচার কোন রাজনৈতিক সরকার করে নাই। এই সরকারকে মাফিয়া লুটেরাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। তবেই আমরা আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। এই দুর্বৃত্তরা, গণহত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায়, আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে। তাই সরকারের প্রতি আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি এবং আহ্বান, আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথটা শুরু করতে চায়, রাষ্ট্র সংস্কার শুরু করতে চায়। এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চায়, মাফিয়ার লুটেরাদের বিচার নিশ্চিত করতে চায়। তাই আপনারা জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন, জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। এবং আরেকটি কথা পরিষ্কারভাবেই বলতে হবে, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল স্যার গত 1.5 দশক ধরে আমাদের মতো রাজনৈতিক কর্মীদের সাথে থেকে রাজপথের লড়াই সংগ্রাম করেছেন। আজকে সেই মানুষটিকে পরিকল্পিতভাবে তার জনপ্রিয়তা দেখে, তার জ্ঞান গুণা পাণ্ডিত্য দেখে তাকে একদল, আমি বলবো এরা কি চায় আমরা জানি না, তারা বিতর্কিত করার জন্য নানানভাবে প্রশ্নবিদ্ধ করছে। আমরা বিনয়ের সাথে বলবো, আসিফ নজরুল সহ সরকারের কোন উপদেষ্টাকে অকারণে সমালোচনা করবেন না, বিতর্কিত করবেন না। যদি কেউ দায়িত্ব পালনে অক্ষম হয়, যদি আমাদের সামনে পরিষ্কার কোনো বিষয় ফুটে উঠে, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয় জন না, এটা বলতেই হবে। কাজে তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করার একটা ষড়যন্ত্র। হয়তো আসিফ নজরুলের কাছে অনেকের প্রত্যাশা থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যাবেন, সুযোগ নেবেন, কিন্তু আমার মনে হয় আসিফ নজরুল না, কোন উপদেষ্টারা এই অসৎ কাজ করবেন না, বিশেষ কোনো সুযোগ সুবিধা কাউকে দেবেন না। সাম্প্রতিক সময়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে যেই তুলকালাম ঘটে গেছে, এখন আমরা শুনতে পাচ্ছি সচিবদের মধ্যে আলাপ 5 কোটি 10 কোটি টাকারও লেনদেন নাকি হচ্ছে। এই ঘটনাগুলো আসল নাকি নকল আপনাদেরকে মনে রাখতে হবে। পচা শামুকেই কিন্তু পা কাটে। শেখ হাসিনার এক বক্তব্য রাজাকার বলে এদেশের আপামর ছাত্র জনতা তরুণদেরকে যেভাবে বাজে মন্তব্য করেছিল, তার ভিত কিন্তু নাড়িয়ে দিয়েছে। গত 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। হাজার হাজার মানুষের ত্যাগ এবং প্রাণদান এই সংগ্রামকে বেগবান করেছে, এটি সত্য। কিন্তু কোটা সংস্কার আন্দোলন এই সংগ্রামকে ত্বরান্বিত করেছে, সাফল্যের দিকে নিয়ে গেছে, এটাই বাস্তবতা। সুতরাং এই আন্দোলনের আবার কেউ বাবা মা বলে দাবি করে মানুষের সাথে মানে আপনার উপহাস করবেন না। এই আন্দোলনের কোনো বাবা মা নাই, এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই। এই আন্দোলনের নেতা, এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ।